আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার বিবিএ প্রফেশনালস দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। আজকে 8 সেমিস্টারের ফিনান্সিয়াল অ্যানালাইসিস কোর্সের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। এর মধ্যে ফার্স্ট টপিক হচ্ছে শর্ট টাইম লিকুইডিটি। তো short time liquidity and its importance. শর্ট টাইম লিকুইডিটি অর্থাৎ আমরা শর্ট টাইম লিকুইডিটির কিছু হচ্ছে ম্যাথসও আগে করছি, তো আমাদের টপিকটা সম্পর্কে একটু বেসিক ধারণা থাকা উচিত। শর্ট টাইম লিকুইডিটিটা হচ্ছে একটা হচ্ছে নির্দিষ্ট বা অল্প সময়ে ম্যাক্সিমাম 1 ইয়ার এর মধ্যে যে সমস্ত লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো পরিশোধ করার জন্য বা সেই লেনদেনগুলো হচ্ছে পরিচালনা করার জন্য যে পরিমাণ তরল অর্থের প্রয়োজন হয় সেই তরল অর্থের যোগান দেওয়া এবং লেনদেনগুলো সমাপ্ত করাই হচ্ছে শর্ট টাইম লিকুইডিটি। তো শর্ট টাইম লিকুইডিটির হচ্ছে কিছু গুরুত্ব আছে। এখানে বলছে দ্য শর্ট টাইম লিকুইডিটি অফ অ্যান এন্টারপ্রাইজ ইজ মেজার্ড বাই দ্য ডিগ্রি টু হুইচ ইট ক্যান মিট ইটস শর্ট টার্ম অব্লিগেশনস। অর্থাৎ যে সমস্ত ছোট ছোট যে সমস্ত লেনদেনগুলো আছে সেগুলো বেসিক্যালি 1 ইয়ার বেসিস করে হয়, সেগুলো দূর করার জন্য আসলে the importance of short-term liquidity can best be gauged by examining the repercussions that stem from a lack of ability to meet short-term obligations. আসলে শর্ট টাইম লিকুইডিটি বা হচ্ছে যে সারা বছরের যে সমস্ত লেনদেনগুলো কোম্পানিতে হয়ে থাকে বা হচ্ছে সেগুলো পরিশোধ করা বা সেগুলো পরিচালনা করা আর ক্ষেত্রে শর্ট টাইম লিকুইডিটি যেহেতু বুঝায়, এই সব লেনদেনগুলো পরিচালনা করা হচ্ছে কোম্পানির জন্য বা প্রতিষ্ঠানের জন্য যতটা না গুরুত্বপূর্ণ ততটা না প্রফিট আর্ন করার ক্ষেত্রে এই সমস্ত লেনদেনগুলো হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মানে ইম্পর্টেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি লিখি যে ইম্পর্টেন্স, যে লিকুইডিটি ইজ আ ম্যাটার অফ ডিগ্রি whereas the lack of liquidity prevents company from taking advantage of favorable discounts. Ability to cover current obligations, for a certain limited implies limited opportunities
sale of investment. শর্ট টার্ম লিকুইডিটির ইম্পর্টেন্স গুলো যদি আমি আলোচনা করি তাহলে প্রথমে আসে লিকুইডিটি ইজ এ মেজার অফ ডিগ্রি, অর্থাৎ লিকুইডিটি বিবেচনা করে কোম্পানি মেজার করা হয়। অর্থাৎ কোম্পানির যদি লিকুইডিটি ভালো পর্যায়ে থাকে তাহলে সেই কোম্পানি ভালো পরিচালিত হচ্ছে বা সেই কোম্পানি প্রফিট আর্ন করার সম্ভাবনা আছে সেটাই ইন্ডিকেট করে। এবার আছে ল্যাক অফ লিকুইডিটি প্রিভেন্টস আ কোম্পানি ফ্রম টেকিং অ্যাডভান্টেজ অফ ফেভারেবল ডিসকাউন্ট। অর্থাৎ যদি লিকুইডিটির পরিমাণ কম থাকে কোম্পানিতে তাহলে কিন্তু কোম্পানি সঠিকভাবে পরিচালিত হবে না, এবং এই পরিচালনা না হওয়ার ফলে এই ফেভারেবল ডিসকাউন্ট বা কোম্পানির বিভিন্ন রকম সুযোগ বা কোম্পানির হচ্ছে যে সমস্ত ডিসকাউন্টগুলো আসে সেগুলো কোম্পানি নিতে পারে না। দৈনন্দিন লেনদেনগুলো যদি সঠিকভাবে বা সেই পরিমাণ অর্থ না থাকে, সঠিকভাবে যদি পরিচালনা করতে না পারে তাহলে অবশ্যই শর্ট টার্ম লিকুইডিটির ইম্পর্টেন্স আছে। এবার আছে অ্যাবিলিটি টু কভার কারেন্ট অব্লিগেশনস, অর্থাৎ কারেন্ট অব্লিগেশনসগুলো দূর করার জন্য লিকুইডিটির দরকার। কারণ লিকুইডিটি না থাকলে, নির্দিষ্ট পরিমাণ তরল সম্পদ না থাকলে বা ক্যাশ অ্যাকচুয়ালি যেটা না থাকলে কোম্পানি তার যে সমস্ত দৈনন্দিন যে সমস্ত অব্লিগেশনস বা কার্যক্রম যেগুলো সেগুলো কিন্তু পরিচালনা করতে পারবে না। ইমপ্লাইজ লিমিটেড অপরচুনিটিস, অর্থাৎ অপরচুনিটিস অ্যান্ড কনস্ট্রেন্টস অন ম্যানেজমেন্ট অ্যাকশনস। অর্থাৎ যদি লিকুইডিটি না থাকে তাহলে দৈনন্দিন কাজগুলো যদি করতে পারবে না, সেক্ষেত্রে তার অপরচুনিটিসগুলো হারাবে। অর্থাৎ তার হচ্ছে বিভিন্ন লেনদেনগুলো হচ্ছে যেগুলো তার কোম্পানির জন্য আবশ্যক সেগুলো অপরচুনিটিসগুলো সে হারাবে এবং কোম্পানি প্রফিট আর্ন করার ক্ষেত্রে পিছিয়ে যাবে। তারপর বলছে যে ফোর্সড সেল অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড বলছে যে short time lead to forced sale of investment and asset, অর্থাৎ সেল অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাসেট এর ক্ষেত্রে শর্ট টাইম লিকুইডিটি দরকার। অর্থাৎ দৈনন্দিন কার্যক্রম বলতে সেলস, তারপর পারচেজ বা হচ্ছে কিছু হচ্ছে অর্থ পরিশোধ করা, এ ধরনের যে সমস্ত হচ্ছে ঘটনাগুলো বা লেনদেনগুলো কোম্পানিতে ঘটে সেগুলো কিন্তু শর্ট টাইম লিকুইডিটি ছাড়া সম্ভব না। অর্থাৎ টোটাল বিষয়টা আলোচনা করলে বা পর্যালোচনা করলে বোঝা যায় যে কোম্পানি পরিচালনা করার জন্য শর্ট টাইম লিকুইডিটিটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এবং উইদাউট শর্ট টাইম লিকুইডিটি কোম্পানিতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ওকে, আমাদের সেকেন্ড টপিক হচ্ছে কারেন্ট রেশিও। Current ratio and its reason of use. কারেন্ট রেশিওটা কি অ্যান্ড রিজন অফ ইউজ, মানে কারেন্ট রেশিওটা কেন ইউজ করা হয়। কারেন্ট রেশিও আমরা আগেও অনেকবার করছি, আমরা কারেন্ট রেশিও ম্যাথও করছি। তো আমরা আমাদের কিছু ধারণা আছে যে কারেন্ট রেশিওটা হচ্ছে কারেন্ট অ্যাসেট divided by current liabilities. অর্থাৎ কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটিস দ্বারা ডিভাইড করলে আমরা কারেন্ট রেশিও পাই। তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে টোটাল বিষয়টাই কারেন্ট অ্যামাউন্ট নিয়ে পরিচালিত হয়, অর্থাৎ ক্যাশ বা চলতি যে সম্পদগুলো সেগুলো নিয়ে পরিচালিত হয়।
তো কারেন্ট রেশিওটা হচ্ছে এখানে আমরা রেশিও যেই আনসারটা পাই, এই ডিভাইড করার মাধ্যমে যে আনসারটা পাই সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোম্পানির রেশিও অনুযায়ী কোম্পানির কি পরিমাণ কারেন্ট হচ্ছে সম্পত্তি বা কারেন্ট অবস্থা আছে। তো এখানে বলছে যে কারেন্ট রেশিও ইজ এ লিকুইডিটি রেশিও দ্যাট মেজার্স কম্পারেবল টু পে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম অব্লিগেশনস। অর্থাৎ কারেন্ট রেশিওর মাধ্যমে বোঝা যায় যে কোম্পানি শর্ট টার্ম এবং লং টার্ম যে সমস্ত লেনদেনগুলো আছে বা অব্লিগেশনসগুলো আছে সেগুলো কভার আপ করার জন্য কারেন্ট রেশিও প্রয়োজন। To gauge this ability, the current ratio considers the total assets of a company relative to the company's total liability. মানে যেটা বলছে যে কারেন্ট রেশিও বের করার জন্য কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসকে ডিভাইড করার মাধ্যমে টোটাল কারেন্ট সিচুয়েশন কোম্পানির সেটাকে বোঝা যাবে। বোঝা যায় কারেন্ট রেশিওর ইউজ করার পিছনে বেসিক রিজন ফর ইউজিং কারেন্ট রেশিও যে এটা কোম্পানির কারেন্ট দায় বা কারেন্ট লেনদেনগুলো পরিশোধ করতে সক্ষম কিনা বা কতটুকু সক্ষম। যেরকম এখানে যদি 1.1 আসতো বা হচ্ছে 2.1 বা 1:1 এরকম আসতো তাহলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মান ফলো করতো। যদি সেটার থেকে কম হতো তাহলে বোঝা যেত যে এটার কারেন্ট লেনদেন সম্পন্ন করার ক্ষমতা হচ্ছে কম আছে বা হচ্ছে ভালো পর্যায়ে নেই। কিন্তু যদি এর থেকে বেশি হতো সেটাও কিন্তু আবার লিকুইডিটি আবার যদি বেশি থাকে কোম্পানিতে প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু কোম্পানির জন্য নেগেটিভ হতে পারে। তো এটা হচ্ছে বেসিক রিজন ফর কারেন্ট রেশিও। এখানে বলছে যে অ্যাডভান্টেজেস অফ কারেন্ট রেশিওর অ্যাডভান্টেজেসটা কতটুকু বা কি। আমি প্রথমেই বলছি যে কারেন্ট রেশিওটা আমাদের সাধারণ যে সমস্ত খরচ বা সাধারণ যে সমস্ত লেনদেন সেগুলো সম্পন্ন করতে সাহায্য করে বা তার অবস্থাটা বুঝতে সাহায্য করে। তো এখানে অ্যাডভান্টেজের মধ্যে এরকম বলা যায় যে current ratio helps in understanding how cash reach a company. It helps us gauge the short-term financial strength of a company. Higher the ratio, more stable the company is. Lower is the ratio, greater the risk of liquidity associated with the company. অর্থাৎ যত হাই হবে কোম্পানি স্টেবল হবে, কিন্তু অতিরিক্ত হাই হলে আবার সেটা নেগেটিভিটি আনতে পারে। আবার লোয়ার যদি রেশিওটা থাকে তাহলে সেটা হচ্ছে কোম্পানি ভালো পর্যায়ে নেই বা হচ্ছে লিকুইডিটি রিস্ক লেভেলে আছে। তারপর বলছে যে কারেন্ট রেশিও গিভস অ্যান আইডিয়া অফ কোম্পানিজ অপারেটিং সাইকেল। অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো যেহেতু পরিচালনা করার জন্য কারেন্ট রেশিও ইনক্লুড হয় বা কারেন্ট রেশিও কাজগুলো করে সেহেতু এখানে আইডিয়াস দেয় বা ইনফরমেশন দেয়। It helps in understanding how efficient the company is in selling of its product. That is, how quickly is the company able to convert an inventory of current assets into cash. অর্থাৎ সেলিং অ্যাবিলিটি দেখায় কোম্পানি দৈনন্দিন লেনদেনগুলো কীভাবে পরিচালনা করতেছে, কতটা ফাস্ট এটার হচ্ছে ক্যাশগুলো আর্ন হচ্ছে সেগুলো বোঝায়। কোম্পানি অপটিমাইজ ইটস প্রোডাকশন, অর্থাৎ প্ল্যান্ট, স্টোরেজ, মেশিনস ইত্যাদি ইত্যাদি আসলে কস্টগুলো কীভাবে হচ্ছে অপটিমাইজ করতেছে। তারপর বলছে কারেন্ট রেশিও shows the management efficiency in meeting the creditors demand. The management efficiencyটাও কারেন্ট রেশিওর মাধ্যমে বোঝা যায়। Another use of current ratio is to get in an idea about efficiency of company's operating cycle. অর্থাৎ অপারেটিং সাইকেল, কোম্পানির অপারেটিং সাইকেল বোঝার জন্য সাহায্য করে। Current ratio also shows the ability of a company of convert its products or other assets in cash when required. অর্থাৎ যখন ক্যাশটা রিকোয়ার হবে, প্রয়োজন হবে, তখন সেটাকে ইউজ করার ক্ষমতা বা কনভার্ট করার ক্ষমতা। এরপর বলছে যে another use of current ratio is that its components, current asset, current liabilities can be used in calculating working capital. অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেট করার সময় কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটিস হচ্ছে রিলেটেড হতে পারে বা সেখান থেকে বের করা যেতে পারে।
Working capital is calculated as the difference between the current asset and current liabilities. Working capital is used to calculate working capital ratio, that is termed to be the ratio of sales. অর্থাৎ কারেন্ট রেশিও হচ্ছে অবশ্যই কোম্পানি পরিচালনা করার জন্য এবং আলটিমেটলি প্রফিট আর্ন করার জন্য অবশ্যই কারেন্ট যে লিকুইডিটিটা এটা মানে একটা প্রপার লেভেলে থাকতে হবে, সেটার কথাই বলছে। তো এটা অবশ্যই কোম্পানির জন্য একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিকে যাব। Different types of dividends. Dividends বলতে মূলত আমরা জানি যে লভ্যাংশ, অর্থাৎ শেয়ার ক্রয়ের ফলে বা শেয়ার বিক্রয়ের ফলে যে হচ্ছে লভ্যাংশ আমরা আর্ন করি সেটাকে আমরা ডিভিডেন্ড বলে চিনি আর কি। তো এই শেয়ার হচ্ছে বা ডিভিডেন্ডস আর্ন করার ডিভিডেন্ডসটা আর্ন হতে পারে বিভিন্ন হচ্ছে ভাবে ডিফারেন্ট টাইপস অফ ডিভিডেন্ড, অর্থাৎ বিভিন্ন রকম ডিভিডেন্ড বা লভ্যাংশের যে কয়েকটা হচ্ছে ভাগ আছে, কয়েকটা প্রকার আছে, সেটা আমরা আলোচনা করব। তো ডিভিডেন্ডসটা মূলত কোম্পানির শেয়ার হোল্ডার বা শেয়ার মালিকদের মধ্যে নির্দিষ্ট সময় পর ডিস্ট্রিবিউট করা হয়, অর্থাৎ লভ্যাংশ তারা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর পেয়ে থাকে। তো এই লভ্যাংশটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে বিভিন্নভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয়, অর্থাৎ কেউ হচ্ছে অগ্রাধিকারযোগ্য শেয়ার হোল্ডার যারা তারা কিন্তু সবার আগে লভ্যাংশটা পেয়ে থাকে। তারপর যারা কমন শেয়ার হোল্ডার তারা কিন্তু হচ্ছে অগ্রাধিকারযোগ্য শেয়ার হোল্ডারের পরে বা পরবর্তীতে শেয়ার পেয়ে থাকে। তো শেয়ার হোল্ডাররা যেভাবে ডিফারেন্ট একটা সিস্টেমে লভ্যাংশ পেয়ে থাকে, সেরকম লভ্যাংশ আর্ন করার ক্ষেত্রে বিভিন্নভাবে লভ্যাংশ আর্ন হতে পারে। তো নর্মালি আমি কয়েকটা হচ্ছে টাইপসের নাম লিখব, যে ক্যাশ ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা মূলত ক্যাশ, মানে জেনারেলি আমরা ক্যাশটাকে হচ্ছে ডিভিডেন্ড হিসেবে চিনে থাকি, যে ক্যাশ যে লভ্যাংশ যেটা আমরা পাবো সেটা ক্যাশেই হবে। এরপর আছে স্টক ডিভিডেন্ড, এরপর আছে প্রপার্টি ডিভিডেন্ড, স্ক্রিপ ডিভিডেন্ড, liquidating dividend। আমরা এখানে ক্যাশ ডিভিডেন্ড আমি যেটা বললাম যে ক্যাশ বা নগদে যে লভ্যাংশটা পাওয়া যায় সেটা হচ্ছে মূলত ডিভিডেন্ড হিসেবে পরিচিত হয়ে থাকে, বা এটাই আমাদের ক্যাশ ডিভিডেন্ড। আচ্ছা, তো ক্যাশ ডিভিডেন্ড আমরা চিনি যে লাভের যে অংশটা ডিস্ট্রিবিউট করা সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। স্পেসিফিক একটা ডেটের মধ্যে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ডটা পে করা হয়। এরপর আছে স্টক ডিভিডেন্ড, হচ্ছে এখানে বলছে যে স্টক ডিভিডেন্ড ইজ দ্য ইস্যুয়েন্স বাই এ কোম্পানি অফ ইটস কমন স্টক টু ইটস কমন শেয়ার হোল্ডার্স উইদাউট এনি কনসিডারেশন। আচ্ছা, if the company issues less than 25% of the total number of previously outstanding shares, then trade transaction stock dividend। 25% হচ্ছে কম যে হচ্ছে আউটস্ট্যান্ডিং শেয়ারের যে যেটা ছিল সেটা থেকে 25% কম শেয়ার ইস্যু করে তখন এটা স্টক ডিভিডেন্ড হিসেবে পরিচিত হবে।
সেটার কথাই বলছে। If the transaction is for a greater portion of the previously outstanding share, then treat the transaction as a stock split. অর্থাৎ ট্রানজ্যাকশনে যদি হচ্ছে বলছে যে গ্রেটার প্রপোর্শন অফ প্রিভিয়াসলি আগের থেকে যে পরিমাণ মূল্যে শেয়ার হচ্ছে পরিচালনা আউটস্ট্যান্ডিং ছিল সেটার থেকে যদি এটার পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু এটা হচ্ছে স্টক স্প্লিট হিসেবে পরিচিত হয়, যেটা আমরা স্টক স্প্লিট হিসেবে আগে জানছি। এরপর প্রপার্টি ডিভিডেন্ড, যেটা প্রপার্টি ডিভিডেন্ড হচ্ছে a company may issue a non-monetary dividend to investors rather than making a cash or stock payment. Fair market value of assets distributed. Fair market value is likely to vary somewhat. অর্থাৎ প্রপার্টির মাধ্যমে প্রপার্টি যেটা আসবে, this accounting rule can sometime lead a business deliberately issue property dividend. অর্থাৎ প্রপার্টি হচ্ছে যেটা থাকবে যে ভেরিয়েন্স অ্যাজ এ গেইন অর লস, যেটা ট্যাক্সেবল বা অর রিপোর্টেড ইনকাম হিসেবে পরিচিত হবে। পর স্ক্রিপ ডিভিডেন্ড হচ্ছে এ কোম্পানি মে নট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস টু ইস্যু ডিভিডেন্ড ইন দ্য নিয়ার ফিউচার। যদি যথেষ্ট পরিমাণ ফান্ড না থাকে ডিভিডেন্ড ইস্যু করার জন্য, সো ইনস্টেড ইট ইস্যুস এ স্ক্রিপ ডিভিডেন্ড। অর্থাৎ যদি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট না থাকে, মানে ফান্ড না থাকে আসলে ডিভিডেন্ড দেওয়ার জন্য, তাহলে স্ক্রিপ ডিভিডেন্ড ইউজ করা যেতে পারে। এটা কি, হুইচ ইজ এসেনশিয়ালি এ প্রমিসারি নোট। অর্থাৎ স্ক্রিপ ডিভিডেন্ডটা হচ্ছে এক প্রকার প্রমিসারি নোট। যখন দেখা যাচ্ছে যে প্রপার মানে নির্দিষ্ট পরিমাণ ফান্ড থাকবে না, হচ্ছে অর্থ কম থাকবে, তখন প্রমিসারি নোট হিসেবে ডিভিডেন্ড দেওয়া হবে, যে ভবিষ্যতে হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে, মানে লেটার ডেট, মানে পরবর্তী সময়ে দেওয়ার জন্য যেটা করা হবে স্ক্রিপ ডেট। আর লিকুইডেটিং ডিভিডেন্ড হচ্ছে when the board of directors wishes to return the capital originally contributed by shareholders as a dividend, it is called liquidating। অর্থাৎ যে পরিমাণ হচ্ছে তারা হচ্ছে শেয়ার হোল্ডাররা যে পরিমাণ কন্ট্রিবিউট করেছিল সেই পরিমাণ একই পরিমাণ রিটার্ন করার জন্য লিকুইডেটিং ডিভিডেন্ড হিসেবে ব্যবহৃত হয়, বা সেটাকে লিকুইডেটিং ডিভিডেন্ড বলে। তো এখানে বলছে যে the accounting liquidating dividend is similar to the entries of cash dividend, except that the funds are considered to come from the additional paid up capital account। additional কোনো যদি অ্যাড না করা হয় তাহলে এটা নর্মালি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে পরিচিত হয়।